এই যে মমতা ব্যানার্জির সরকার আদতে কি চায়? মমতা ব্যানার্জির সরকার কি চায় এই রাজ্যের যুব প্রজন্ম, এ রাজ্যের যুবক যুবতীরা এ রাজ্যে থেকে চাকরি করতে পারুক, নাকি তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করে তাদের প্রাপ্য ন্যায্য চাকরি কেড়ে নিয়ে তাদেরকে চাকর বানিয়ে রাখাটাই মমতা ব্যানার্জির আসল উদ্দেশ্য? আমি যারা বেকার সমাজ, সেই সমাজকে আমি একটা বার্তা দিচ্ছি যে চাকরির দরকার নেই, তোমার পরিবারকে আমি ভাতা দিচ্ছি, তুমি আমার ঝান্ডা ধরো, তোমাকে কিন্তু আমি তাহলে একটা কিছু তুমি পেয়ে যাবে। সোজা কথা বেকারদের বলেছে, নয় তুমি আমার দলের ক্যাডার হও, নয় টাকা দিয়ে চাকরি পাও, তুমি আমার চাকর, আর কিছু। চাকরি বিক্রির এই ফন্দিটা এই যে তৃণমূল সরকারের মাথায় প্রথম কবে এসেছিল বলে মনে হয়? তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতায় আসে। ক্ষমতায় এসে প্রথমেই যেটা বুঝতে পারল যে টাকা ছাড়া কিন্তু একটা দল চালানো যাবে। তারা হাত দিল সারদাতে, তারা হাত দিল নারদাতে। তারপরে সারদার ইনভেস্টিগেশন হলো, সিবিআই হলো, অ্যারেস্ট হলো, আর ওখান থেকে টাকা ইনকাম করা যাচ্ছে না। সহজ উপায় কি? সহজ উপায় হলো চাকরি বিক্রি করো। চাকরি বিক্রির নামে একটা প্রকাণ্ড জাল ছড়ানো হলো রাজ্য জুড়ে। এই যে এত গভীরতা, মানে এর শিকড় কোথায় আছে কেউ বলতে পারবে না। এই চাকরি বিক্রির এই জালটা ছড়ানোর পেছনে সরকারের কোন কোন পর্যায়ে জড়িত বলে মনে হয়? দেখুন, জড়িত ওপর থেকে নিচ অব্দি সবাই। কারণ না একা শিক্ষামন্ত্রীর পক্ষে বা কোনো মন্ত্রীর পক্ষে এটা সম্ভব না। যার জন্য এই শিক্ষক শিক্ষিকাদের তাদের ন্যায্য চাকরি খোয়াতে হলো, যারা তাদের এতদিনের করা চাকরি খুইয়ে পথে বসলো, তারা যখন এই নিয়ে ধর্ণা দিতে শুরু করলো, সেই ধর্ণা মঞ্চে মমতা ব্যানার্জি এমন একটা মানুষকে সঙ্গে নিয়ে গেলেন, আর যাকে নিয়ে গিয়ে এই ধর্ণা মঞ্চের চাকরি প্রার্থীদের একটা কমিটি করে তার মাথায় বসালেন, সে আর কেউ না, এই পার্থ চ্যাটার্জি। দেখুন, প্ল্যানটা যেটা ছিল সে প্ল্যানটা এক্সিকিউটও করেছে। ধরুন আপনি আন্দোলন করছেন, আপনি কেন আন্দোলন করছেন? আপনি চাকরি চান। সেই লোকটাকে পার্থজি ডেকে বললো যে তুমি তো আন্দোলন করছো, তোমাদের কটা লিডার আছে? এই 4টে লিডার আছে, 4টে লিডারকে আমি চাকরি দিয়ে দিচ্ছি, এবং তাদেরকে চাকরি দিল। ব্রাত্য বসু যখন এর আগে শিক্ষামন্ত্রী ছিল এর পূর্বে, তখন ব্রাত্যকে সরিয়ে এই পার্থ চট্টোপাধ্যায়, এই দুর্নীতিগ্রস্ত পার্থ চট্টোপাধ্যায়কে সেই শিক্ষামন্ত্রীর পদে বসানো হয়েছে। কেন ব্রাত্যকে সরিয়ে দেওয়া হলো না? দেখুন, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হয়েছিলেন 2011 সালে। তখনও কি দুর্নীতি হয়নি? 100 বার তখনও দুর্নীতি হয়েছে। বিষয়টা কি বলুন তো? বিষয়টা হলো কিছুটা ধরা পড়েছে, কিছুটা ধরা পড়েনি, কাগজের অভাবে বা কেউ এগিয়ে আসেনি, তাই জন্য দুর্নীতিটা তখনই হয়েছে। হয়তো শিক্ষামন্ত্রীরা চেঞ্জ হয়েছে কারণ মমতা ব্যানার্জির কাছে হয়তো এটা মনে হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় আমাকে আরও বেশি দিতে পারে। এই শিক্ষা দুর্নীতির তদন্ত করতে গিয়ে কালীঘাটের কাকুর নাম উঠে এসছে। সেই কালীঘাটের কাকুর কোনো ফোন কল শুনতে পাওয়া গেছে, যেখানে সে বলছে যে তার সাহেবকে নাকি টাকা পাঠাতে হবে, আর তার সাহেব নাকি একটা পরিমাণ টাকা না পেলে তিনি সন্তুষ্ট হন না। তো এই যে তদন্তটায় কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নেওয়া হলো, কিন্তু সেই কণ্ঠস্বরে বলা কথা যে সাহেবকে টাকা দিতে হয়, সেই সাহেবকে কেন এখনো কাস্টাডিতে নেওয়া হলো না? আজকে আপনি অবাক হয়ে যাবেন, সিবিআই লিখছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, নামটাও নিচ্ছে। পার্থর বান্ধবীর খাটের তলা থেকে যে কাঁড়ি কাঁড়ি টাকা পাওয়া গেছিল, পার্থ কি এই টাকাটা একাই খেয়েছিল? এই শিক্ষা দুর্নীতির টাকা কি পিসি ভাইপোর কাছে পাঠানো হয়নি বলে পার্থ যখন জেলে গেছিল তখন পিসি ভাইপোকে পার্থর হয়ে হয়তো সওয়াল করতে দেখা যায়, যেটা অনুব্রত কেষ্টর জন্য করতে দেখা গেছিল? পৌঁছায়নি আমি বলবো না, যতটা চেয়েছিল ততটা পৌঁছায়নি। উনি ঠিক প্রপার সৈনিক হতে পারেননি, তাই ওনাকে দুচ্ছাই করা হয়েছিল। আর কেউ হয়তো প্রপার সৈনিক হতে পেরেছিল, তাই তার জন্য দিল্লিতে জেলে গিয়েও তার সঙ্গে দেখা করা হয়েছিল। মমতা ব্যানার্জি সবসময় বলেন যে তিনি এই দুর্নীতির ব্যাপারে কিচ্ছু জানতেন না, তিনি সততার প্রতীক। কিন্তু একটা মানুষ যে রাজ্যের মুখ্যমন্ত্রী, আবার সে তৃণমূল কংগ্রেস, এই দল যারা দুর্নীতি করলো তার সুপ্রিমো, এই দুটো একসাথে হওয়ার পরও কি করে সে কিচ্ছু না জানতে পারে? দেখুন, আমি যদি প্রথম কথা ধরি যে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার মন্ত্রী চুরি করেছেন, উনি কিছু জানতেন না, যদি এটা সত্যি ধরে নিই, তাহলে যেই দিন উনি এই কথাটা বলেছেন, এই কথাটা বলার পরক্ষণে ওনার যেটা করা উচিত, চিফ মিনিস্টারের পদ থেকে ওনার রিজাইন করা উচিত। কারণ ওনার নৈতিক কোনো অধিকার নেই যে ওনার মন্ত্রিসভায় একজন চুরি করছে উনি জানতেন না, তার মানে ওনার কোয়ালিটিই নেই কোনো মুখ্যমন্ত্রী, যোগ্যতা নেই ওনার রেজিগনেশন দেওয়া, এটা যদি সত্যি।
এই দুর্নীতি ঢাকার জন্য পিসি ভাইপোর সরকার আর কি কি প্রাণপাত করতে পারে বলে মনে হয়? দেখুন, কালকেই এই দুর্নীতি এসএসসি রিলেটেড দুর্নীতির একটি মামলা সুপ্রিম কোর্টে উঠেছে। সুপ্রিম কোর্ট রাজ্যের আর এসএসসির উদ্দেশ্যে বলেছে যে আপনারা চেষ্টাই করছেন হলো যেভাবেই হোক দাগিদের বাঁচানো, দাগিদের চাকরিতে ঢুকিয়ে দেওয়ার, চাকরি পাইয়ে দেওয়ার, কিন্তু আমরা এর নজর রাখছি, আমরা এটা হতে দেব না। আপনারা কিন্তু এবারের ফল অযোগ্যদের নাম পুরোপুরি বার করতে চায় না কেন? যারা অযোগ্য, যারা দুর্নীতিগ্রস্তভাবে এই চাকরিটা পেয়েছে, তাদের থেকে এ সরকার টাকা খেয়েছে এবং টাকা খেয়ে চাকরি দিয়েছে বলে তারা পরে পিঠে চামড়া গোটাতে পারে বলে তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে কি? এবার কেন বললাম চামড়াটা গোটাবে? অর্ডার দিয়েছে যারা যারা দাগি তাদের তালিকা বার করতে হবে। আজ বার করছে না, কাল বার করবে, বার তাদের করতে হবে এবং বার করার পর তাদের প্রত্যেককে 12% সুদে টাকা ফেরত দিতে হবে। আবারও আজকে আমরা মানুষ মানুষের জন্য পডকাস্টে এমন একজন মানুষের সাথে কথা বলবো যে এই বর্তমান সরকারের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে লড়ছে। আপনারা আমাদের প্রত্যেকটা এপিসোডেই দেখতে পারেন যে আমরা এমন মানুষদেরকে আনি যারা এই মুহূর্তে বঞ্চিত মানুষ, যারা এই সরকারের দ্বারা সরকারের অনিয়মের জন্য বঞ্চিত হচ্ছে, সরকারের দুর্নীতির জন্য প্রত্যেক দিন ভুক্তভোগী হচ্ছে, তাদের হয়ে লড়া মানুষদেরকেই আমরা আমাদের পডকাস্টে হাজির করি। তেমনই একজন মানুষ যিনি হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, বিভিন্ন জায়গায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের জুনিয়র হিসেবে লড়াই করছেন। আর কেউ না, সেই মানুষটা হলো সুদীপ্ত, আইনজীবী সুদীপ্ত। আমরা সুদীপ্তর সাথে কিছু কথা আলোচনা করব যে এই সরকারের দুর্নীতির শিকড়টা কতটা গভীরে আছে। সেইগুলো নিয়েই আমাদের আলোচনাটা আজকে শুরু করি। আপনারা তার সাক্ষী থাকুন। নমস্কার সুদীপ্তদা, প্রথমেই এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। আর তোমাকে যে প্রশ্নটা প্রথম করতে চাই সেটা হচ্ছে যে এই যে মমতা ব্যানার্জির সরকার আদতে কি চায়? মমতা ব্যানার্জির সরকার কি চায় এ রাজ্যের যুব প্রজন্ম, এ রাজ্যের যুবক যুবতীরা এ রাজ্যে থেকে চাকরি করতে পারুক, নাকি তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করে তাদের প্রাপ্য ন্যায্য চাকরি কেড়ে নিয়ে তাদেরকে চাকর বানিয়ে রাখাটাই মমতা ব্যানার্জির আসল উদ্দেশ্য? প্রথমেই বলি, আমাকে এখানে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তুমি যে প্রশ্নটা করলে না, প্রশ্নটার উত্তরটা প্রশ্নটা যতটা তাড়াতাড়ি একটা সহজ প্রশ্ন করলে উত্তরটা ঠিক কতটা সহজ হবে না। কারণ তাহলে দেখতে হবে 2011 সাল থেকে এই আজকের দিন অবধি এই সরকার নিয়োগের জন্য কি কি করেছে। তখন অনেকেই বলবে কেন নিয়োগ হয়নি? 2011 সালে নিয়োগ হয়েছে, 12তে নিয়োগ হয়েছে, 14তে নিয়োগ হয়েছে, প্রাইমারি হয়েছে, এসএসসি হয়েছে, পিএসসি হয়েছে। এইবার দেখতে হবে নিয়োগে কি কি ত্রুটি। এবার দেখুন, নিয়োগে ভুল হতেই পারে, ইস্যুটা সেটা না। ইস্যুটা হলো যে ভুলটা আমি কি ইচ্ছাকৃত করছি যাতে করে নিয়োগগুলো আটকে যায়, যাতে করে আমি নিয়োগ না দিতে পারি। আমি যারা বেকার সমাজ, সেই সমাজকে আমি একটা বার্তা দিচ্ছি যে চাকরির দরকার নেই, তোমার পরিবারকে আমি ভাতা দিচ্ছি, তুমি আমার ঝান্ডা ধরো, তোমাকে কিন্তু আমি তাহলে একটা কিছু তুমি পেয়ে যাবে, তুমি একটা মাসিক কিছু একটা আয় করবে। চাকরির জন্য কারা যাচ্ছে? একটা লোক চাকরির জন্য তখনই যেতে পারবে যদি সে প্রপারলি শিক্ষা অর্জনটা করতে পারে। আপনি দেখবেন 2011 সালের আগের একটা পরিসংখ্যান যে পশ্চিমবঙ্গে কত সরকারি স্কুল ছিল, আর 2011 পরের পরিসংখ্যান। এই সরকারি স্কুলে কারা যায়? মূলত ম্যাক্সিমাম হলো মার্জিনালাইজ সেকশন অফ দি সোসাইটি। সেখান থেকে পড়াশোনা করে লোকে চেষ্টা করে আমি একটা সরকারি চাকরি করব। আমি ফার্স্ট কি করলাম, 2011 সাল থেকে এসে আমি ম্যাক্সিমাম সরকারি স্কুল বন্ধ করে দিলাম। করে কি করলাম, আমি আরো প্রাইভেট স্কুলকে নো অবজেকশন দিয়ে গেলাম, যেখানে একটা অনেক সংখ্যক পরিবার আর কিন্তু শিক্ষাটা পেতে আর পারলো না। আর যারা পেলো তাদেরকে আমি কি বলছি যে তোমার মেরিট থাকতে পারে, তোমাকে আগে টাকা দিতে হবে, তারপর চাকরি। তুমি টাকা দিলে তুমি সাদা খাতা জমা দাও, তুমি চাকরি পেয়ে যাবে। এটা কিন্তু আমার মুখের কথা না, এটা আজকে এসএসসিতে প্রমাণিত যে সাদা খাতা জমা দিয়ে চাকরি, টাকা দিয়ে চাকরি, পরীক্ষায় না বসে চাকরি। এখন যে খুব ব্রিলিয়ান্ট ছেলে তার মাথাও ঘুরছে আমি কি সঠিক মেধার ভিত্তিতে পাবো না, আমাকে যেভাবে হোক টাকা জোগাড় করে দিতে হবে।
এই যে সংস্কৃতিটা, এই সরকার কিন্তু এই সংস্কৃতিটা নষ্ট করে দিয়েছে। সোজা কথা বেকারদের বলেছে, নয় তুমি আমার দলের ক্যাডার হও, নয় টাকা দিয়ে চাকরি পাও, তুমি আমার চাকর, আর কিচ্ছু না। চাকরি বিক্রির এই ফন্দিটা এই যে তৃণমূল সরকারের মাথায় প্রথম কবে এসেছিল বলে মনে হয়? এই যে বিভিন্ন রকম সারদা কাণ্ড, নারদা কাণ্ড, রোজ ভ্যালি, এইসব সারদা কাণ্ড থেকে বা রোজ ভ্যালি থেকে, এইসব জায়গা থেকে যখন পয়সা আসা, কাটমানি আসা বন্ধ হয়ে যাওয়া শুরু হলো, তখন থেকে কি তাদের যে টাকা কামানোর যে মনোনিবেশটা সেটা চাকরি বিক্রির প্রতি চলে গেল? সেটা শিক্ষক শিক্ষিকা এই দুর্নীতি করার দিকে চলে গেল? কবে থেকে আসলে এই চাকরি বিক্রির দুর্নীতিটা শুরু হয়েছিল বলে তোমার মনে হয়? দেখুন, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, তৃণমূল কংগ্রেসের জন্ম যখন হয় তখন কিন্তু এই দলটা ক্ষমতায় ছিল না। তৃণমূল কংগ্রেস দল কিন্তু ক্যাডার বেস পার্টিও না, যেরকম ধরুন সিপিএম এর মতন, যারা পার্টির মেম্বার তাদেরকে নিজস্ব ইনকামের থেকে প্রত্যেক মাসে একটা আয় তাকে দিতে হবে পার্টির জন্য। তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতায় আসলো। ক্ষমতায় এসে প্রথমেই যেটা বুঝতে পারলো যে টাকা ছাড়া কিন্তু একটা দল চালানো যাবে না। তারা হাত দিল সারদাতে, তারা হাত দিল নারদাতে। তারপরে সারদার ইনভেস্টিগেশন হলো, সিবিআই হলো, অ্যারেস্ট হলো, আর ওখান থেকে টাকা ইনকাম করা যাচ্ছে না। এবার সহজ উপায় কি? সহজ উপায় হলো চাকরি বিক্রি করো। কারণ এটা তৃণমূল কংগ্রেস বা তৎকালীন যারা সরকার চালিয়েছে যেসব মন্ত্রীরা, তারা খুব সহজে বুঝে গেছিল যে পশ্চিমবঙ্গে যে সংখ্যক বেকার আছে, আমরা যদি চাকরির বদলে টাকা চাই, আমাকে এই টাকাটা দেবে। কারণ বেকারত্বর জ্বালাটা তাদের দূর করতে হবে এক। তাই জন্য তারা একদম পরিষ্কার হিসেব বলল যে প্রাইমারির জন্য একটা হিসেব, আপার প্রাইমারির জন্য, 9-10-এর জন্য, পিএসসির জন্য, পুলিশ কনস্টেবলের জন্য। এবং সেই হিসেবটা কিন্তু খুব ফ্যাক্ট, মানে কি বলবো, খুব মানে সূক্ষ্মভাবে করলো। কিভাবে করলো আপনাকে আমি দুটো এক্সাম্পল দিই। আপনারা জানেন যে রাইট টু এডুকেশন অ্যাক্ট আসার পর বললো যে টিচার হতে গেলে টেট পাস করতে হবে। আপনি দেখবেন 2012 সালে প্রাইমারির প্রথম টেট হয়, 2014 সালে হয়, 17 সালে হয়, 22 সালে হয়। প্রত্যেকটা টেটে প্রশ্ন ভুল। এই প্রশ্ন ভুল করে কি হলো, মামলা হলো। কোর্ট বলল ওই যে পাশই করেনি তাকে নম্বর বাড়িয়ে দিয়ে চাকরি পাইয়ে দেওয়া হলো। এটা হলো প্রথম দুর্নীতি, টাকা নিয়ে। দ্বিতীয় দুর্নীতি কি হলো, যে পরীক্ষায় বসারই দরকার নেই, আমাকে টাকা দে, আমি তাকে চাকরি পাইয়ে দেবো। এবং সেটা শুধু সাধারণ বেকার না, আমরা দেখেছি মন্ত্রীর মেয়ের ক্ষেত্রেও সেটা হলো। পরীক্ষায় না বসে টাকা দিল, সে চাকরি পেয়ে গেল। এই যে কালচারটা, এই কালচারটা তৃণমূল কংগ্রেস এই জন্য শুরু করতে রাজার বাধ্য হলো, কারণ তারা জানে যে যদি আমাকে এই সরকার চালাতে হয়, আমাকে যদি পার্টি চালাতে হয়, আমাকে টাকা তুলতে হবে। এবার বিষয়টা হলো টাকাটার উঠলো কি পুরোটাই দলে গেল না। এবার যে তুলবে তার তো কিছু একটা চাইছে, সে বিনা পয়সা তুলবে কেন? তাকে দল ঠিক করলো 25% যে তুলবে সে রাখবে, 75% দলকে যাবে। তা না হলে এটা অবিশ্বাস্য যে মুখ্যমন্ত্রী জানে না, দল জানে না, একজন শিক্ষামন্ত্রী এরকম একা নিজে টাকা তুলে চাকরি দিয়েছে। এটা সম্ভব হতে পারে না যদি এখানে দলের অনুমোদন না থাকে। 2011 সালের পরে তৃণমূল কংগ্রেসকে একটা, আমি রাজনৈতিক দল বলার থেকে বলবো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, যারা এখানে ব্যবসা করতে এসছে পশ্চিমবঙ্গে, টাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন টাকা লুট করতে এসছে, লুট করবে, যতদিন থাকবে থাকবে, যেদিন চলে যাবে তার আর নাম ঠিকানাও থাকবে না। চাকরি বিক্রির নামে একটা প্রকাণ্ড জাল ছড়ানো হলো রাজ্য জুড়ে। এই যে এত গভীরতা, মানে এর শিকড় কোথায় আছে কেউ বলতে পারবে না। এই চাকরি বিক্রির এই জালটা ছড়ানোর পেছনে সরকারের কোন কোন পর্যায়ে জড়িত বলে মনে হয়? একদম ওপর থেকে নিচ অবধি সব রকম, সব পর্যায়ে, সব বিভাগ, সব মানে সব দপ্তরের মানুষই কি এর সঙ্গে জড়িত বলে মনে হয়? কারা কারা এই চাকরি বিক্রির দুর্নীতির সাথে জড়িত? দেখুন, জড়িত ওপর থেকে নিচ অব্দি সবাই। কারণ না একা শিক্ষামন্ত্রীর পক্ষে বা কোনো মন্ত্রীর পক্ষে এটা সম্ভব না। একেবারে নিচু তলা থেকে ওপর তলা অব্দি যদি এর লিঙ্ক না থাকে, হবে না। কেন বলছি, ধরুন একটা যখন চাকরি স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি দিল যে আমি শিক্ষক নিয়োগ করব, স্কুল সার্ভিস কমিশন গিয়ে বা তাদের চেয়ারম্যান বা তার সেক্রেটারি গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে কিন্তু লোককে বলবে না এই
আপনি পরীক্ষা দেবেন, দিন আমায় টাকা দিন। এইটা বলার জন্য কিছু লোককে ঠিক করা হলো যে বাড়ি বাড়ি গিয়ে দেখবে যে কারা পরীক্ষা দিচ্ছে সব জায়গাতে। সেইটা আগে বাড়িগুলোকে চিহ্নিত করা হলো, ছেলে মেয়েগুলোকে চিহ্নিত করা হলো। আরেকটা লোক গিয়ে বলল চাকরি পেতে গেলে এই টাকাটা দিতে হবে, সে টাকাটা কালেক্ট করলো, কালেক্ট করে তারপরে আরেকটি লোককে দিল, যে লোকটা টাকাটা পৌঁছলো স্কুল সার্ভিস কমিশনে, সেখান থেকে টাকাটা গেল মন্ত্রীর কাছে, সেখান থেকে গেল তারও উপরে। কেন বললাম তারও উপরে? আমি একটা তথ্য বলছি, পদ্ধতিটা কি সবাই জানবে হয়তো, যে স্কুল সার্ভিস কমিশন চাইলেই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি দিতে পারে না, তাকে আগে ফিন্যান্সের থেকে অনুমোদন নিতে হবে, সরকারের থেকে অনুমোদন নিতে হবে। ধরুন সরকার বা ফিন্যান্স অনুমোদন করলো যে 10টা পোস্টে আমি চাকরি দেবো, ভালো কথা। কিন্তু এখানে দেখা গেছে 10টা পোস্ট হয়েছে, চাকরি পাওয়ার কথা 10 জন, চাকরি পেয়েছে 25 জন, এবং তারা মাইনাও পেয়ে গেল চাকরি। এই যে 15 জন এক্সট্রা চাকরি পেল, ফিন্যান্স ডিপার্টমেন্ট তাহলে এদের অনুমোদিত করলো, ফিন্যান্স মিনিস্টার তাকে অনুমোদিত করলো, ফিন্যান্স সেক্রেটারি তাকে অনুমোদিত করলো। কি করে করলো? যদি আমার স্যাংশন থাকে 10টা পোস্ট, আমি এক্সট্রা 15টা মাইনে কি করে দেবো সারা বছর ধরে? তাই জন্য ওপর থেকে নিচ অব্দি, শুধু শিক্ষা দপ্তর না, এখানে অর্থ দপ্তর জড়িত, সমস্ত দপ্তর জড়িত, নিচ থেকে ওপর অব্দি। তা না হলে কোনো একক লোকের পক্ষে কিন্তু এই ফ্রড করা সম্ভব না। সেই জন্যই আমরা বারবার সুপ্রিম কোর্টে বলেছিলাম, হাইকোর্টে বলেছিলাম, এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যেটা আলটিমেটলি সুপ্রিম কোর্ট হোল্ড করেছে, যেটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। যার জন্য এই শিক্ষক শিক্ষিকাদের তাদের ন্যায্য চাকরি খোয়াতে হলো, যারা তাদের এতদিনের করা চাকরি খুইয়ে পথে বসলো, তারা যখন এই নিয়ে ধর্ণা দিতে শুরু করলো, সেই ধর্ণা মঞ্চে মমতা ব্যানার্জি এমন একটা মানুষকে সঙ্গে নিয়ে গেলেন, আর যাকে নিয়ে গিয়ে এই ধর্ণা মঞ্চের চাকরি প্রার্থীদের একটা কমিটি করে তার মাথায় বসালেন, সে আর কেউ না, এই পার্থ চ্যাটার্জি, যার চুরি দুর্নীতির জন্যই এতগুলো শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল। পার্থ চ্যাটার্জিকে এই কমিটির মাথায় বসিয়ে আদতে মমতা ব্যানার্জি কি প্ল্যান করেছিলেন? তার কি আর এক কোনো নতুন কোনো ফন্দি ছিল পার্থ চ্যাটার্জিকে এই কমিটির মাথায় বসিয়ে কোনো কিছু কার্য হাসিল করানোর? দেখুন, প্ল্যানটা যেটা ছিল সে প্ল্যানটা এক্সিকিউটও করেছিল। ধরুন আপনি আন্দোলন করছেন, আপনি কেন আন্দোলন করছেন? আপনি চাকরি চান। সেই লোকটাকে পার্থ চ্যাটার্জি ডেকে বলল যে তুমি তো আন্দোলন করছো, তোমাদের কটা লিডার আছে? এই 4টে লিডার আছে, 4টে লিডারকে আমি চাকরি দিয়ে দিচ্ছি, এবং তাদেরকে চাকরি দিল। চাকরি দেওয়াতে কি হলো, যে আন্দোলনটা একটা ভেঙে গেল, কিন্তু পরবর্তীকালে ওই সব ছাত্রছাত্রীরাই যারা আন্দোলন করছিল, তারা সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে গেছে বলে এই সব তথ্য বেরিয়ে এসছে, এবং সবার চাকরিটা গেছে। তাদের প্ল্যানটা ছিল যে আমি এরকম 4-5 জনকে ডেকে চাকরি দিয়ে দেবো, আন্দোলন আনঅর্গানাইজড একটা আন্দোলন, আমি এটা ভেঙে দিতে পারবো। কিন্তু সেটাই ভুল ধারণা ছিল। এই আন্দোলনটা ভাঙা যায়নি, তারা আদালতের কাছে এসছে, আমাদের কাছে এসছে, তারা কাগজপত্র দিয়েছে, আমরা মামলা করেছি, এবং আদালত একটা খুব সুন্দর একটা মানে প্রোঅ্যাক্টিভ রোল প্লে করেছে এইটা। এবং হাইকোর্ট বলুন কি সুপ্রিম কোর্ট বলুন, যে তারা দেখেছে যে কিভাবে এই চুরিটা হয়েছে। তা না হলে কিন্তু আজকে এই চুরি কোনোদিনও ধরা পড়তো না। আপনি ভাবছেন ওয়েমার পুড়িয়ে দিয়েছে, ওয়েমার নষ্ট করে দিয়েছে, এই যে আদালতের এই প্রোঅ্যাক্টিভ রোলের জন্য কিন্তু আজকে এই এসএসসির এত বড় দুর্নীতি ধরা পড়েছে। ব্রাত্য বসু যখন এর আগে শিক্ষামন্ত্রী ছিল এর পূর্বে, তখন ব্রাত্যকে সরিয়ে এই পার্থ চট্টোপাধ্যায়, এই দুর্নীতিগ্রস্ত পার্থ চট্টোপাধ্যায়কে সেই শিক্ষামন্ত্রীর পদে বসানো হয়েছিল। কেন ব্রাত্যকে সরিয়ে দেওয়া হলো কেন? ব্রাত্য কি এই শিক্ষা দুর্নীতি ঠিকঠাক করতে পারছিল না, নাকি এই শিক্ষক শিক্ষিকাদের এই নিয়োগ থেকে টাকা ইনকাম করার পথটা জানতো না? সে কি এই সততার প্রতীক দলকে টাকা সাপ্লাই দিতে পারছিল না এই দুর্নীতি করে? তাই জন্যে কি পার্থকে আবার বসিয়ে এই যে পথটা দুর্নীতির, সেটা যাতে আবার খুব মসৃণ হয়ে যায়, সেই জন্যে কি পার্থকে বসানো হলো ব্রাত্যর জায়গায়? দেখুন, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হয়েছিলেন 2011 সালে, তখনও কি দুর্নীতি হয়নি? 100 বার তখনও দুর্নীতি হয়েছে। বিষয়টা কি বলুন তো, বিষয়টা হলো কিছুটা ধরা পড়েছে, কিছুটা ধরা পড়েনি, কাগজের অভাবে বা কেউ এগিয়ে আসেনি, তাই জন্য দুর্নীতিটা তখনই হয়েছে। হয়তো শিক্ষামন্ত্রীরা চেঞ্জ হয়েছে, কারণ মমতা ব্যানার্জির কাছে হয়তো এটা মনে হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় আমাকে আরো বেশি দিতে পারবে। এই শিক্ষা দুর্নীতির তদন্ত করতে গিয়ে কালীঘাটের কাকুর নাম উঠে এসছে। সেই কালীঘাটের কাকুর কোনো ফোন কল শুনতে পাওয়া গেছে, যেখানে সে বলছে যে তার সাহেবকে নাকি টাকা পাঠাতে হবে, আর তার সাহেব নাকি একটা পরিমাণ টাকা না পেলে তিনি সন্তুষ্ট হন না। তো এই যে
তদন্তটায় কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নেওয়া হলো, কিন্তু সেই কণ্ঠস্বরে বলা কথা যে সাহেবকে টাকা দিতে হয়, সেই সাহেবকে কেন এখনো কাস্টাডিতে নেওয়া হলো না? দেখুন, আমি মনে করি যে আজকে যেই এসএসসির এই দুর্নীতি ধরা পড়েছে না, এখানে কিন্তু সিবিআই এর কোনো কেরামতি নেই। সিবিআই এই কাজটা করতোই না যদি না এটা কোর্ট মনিটরড ইনভেস্টিগেশন হতো। কোর্টের চাপে পড়ে আজকে কিন্তু সিবিআই বা ইডি এই কাজটা করেছে। আজকে আপনি অবাক হয়ে যাবেন, সিবিআই লিখছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, নামটাও নিচ্ছে না। আপনি অবাক হয়ে যাবেন যে প্রাইমারিতে এখনো অবধি কিন্তু সঠিক তদন্ত করে উঠতে পারেনি সিবিআই। তাই জন্য দেখছেন অনেকে হয়তো বেল পেয়ে যায়, যদিও বেল পাওয়াটা অ্যাজ এ ম্যাটার অফ রাইট, কতদিন কাস্টডিতে থাকবে, কিন্তু এটাও কিন্তু সিবিআই এর ফেলিওর যে দেখাতে পারছে না। পার্থ চট্টোপাধ্যায় টিল ডেট কিন্তু একজন শাসক দলের এমএলএ, ওনার সেই ক্ষমতা আছে মানে যারা সাক্ষী তাদেরকে প্রভাবিত করার। এর সত্ত্বেও সিবিআই এর ফেলিওরের জন্য কিন্তু আজকে বেল পেয়ে গেছে আপনার পার্থ চ্যাটার্জি। তার কারণ হলো কোথাও গিয়ে একটা কিন্তু ইনভেস্টিগেশনটা কম্প্রোমাইজড হচ্ছে। আপনি দেখবেন খুব একটা লাইভ স্ট্রিমিং খুব ভাইরাল হয়েছিল যে একজন বিচারপতির ঘরে উনি ইডির এক আধিকারিককে ডেকে প্রশ্ন করছেন, এটা আপনাদের কি ধরনের ইনভেস্টিগেশন? এখানে একজন লিখছে যে তার টোটাল ইনকাম হচ্ছে একটা এলআইসি আছে, এর বাইরে আর কিচ্ছু নেই, আর এগুলো আপনারা মেনে নিচ্ছেন। আপনারা ইনভেস্টিগেশন করতে গিয়ে যেখানে ইনভেস্টিগেশন করছেন সেই বাড়ির কম্পিউটার থেকে আপনারা নিজস্ব কাজের প্রিন্ট আউট বার করছেন। এইটা হলো ইনভেস্টিগেশনের হাল। ইনভেস্টিগেশন হাল কিরকম সেটা সারদা নরদাতে সারা পশ্চিমবঙ্গ থেকে, যখন সারদা নরদায় যদি সঠিক তদন্ত হতো আমাদের পশ্চিমবঙ্গ সরকার চালাতে হতো, বা যারা চালাচ্ছেন তারা চালাতো জেলের ভেতর থেকে। হয়তো তদন্ত হয়নি। এসএসসির তদন্ত হওয়ার পেছনে একমাত্র কারণ হচ্ছে কোর্টের প্রোঅ্যাক্টিভ রোল, কোর্টের চাপ। এই জন্য যতটুকুনি বেরোনোর বেরিয়েছে। আপনি বলুন তো, কাকুর কণ্ঠস্বর তো এতদিনেও পরীক্ষা হয়ে গেছে, তারপরে আর কি এগোলো, কি ব্যবস্থা নিয়েছে সিবিআই? আপনারা দেখবেন প্রত্যেক কোর্টে সিবিআই ভৎসনা হচ্ছে। আপনাদের কি ধরনের ইনভেস্টিগেশন? পার্থর বান্ধবীর খাটের তলা থেকে যে কাঁড়ি কাঁড়ি টাকা পাওয়া গেছিল, পার্থ কি এই টাকাটা একাই খেয়েছিল? এই শিক্ষা দুর্নীতির টাকা কি পিসি ভাইপোর কাছে পাঠানো হয়নি বলে পার্থ যখন জেলে গেছিল তখন পিসি ভাইপোকে পার্থর হয়ে হয়তো সওয়াল করতে দেখা যায়নি, যেটা অনুব্রত কেষ্টর জন্য করতে দেখা গেছিল। কেষ্টকে যখন তিহারে নিয়ে যাওয়া হয়েছিল তখন ঢাক ঢোল পিটিয়ে কেষ্টর পাশে দাঁড়ানোর কথা বা কেষ্টকে সমর্থন জানানোর কথা বলেছিল তৃণমূল দলের সুপ্রিমো। কিন্তু পার্থর জন্য সেরম ঘটেনি, কারণ পার্থ পুরো টাকাটাই কি একা আত্মসাৎ করে ফেলেছিল বলে পার্থকে এখন জেল থেকে বেরিয়ে নিজের ঢাক নিজেকেই পেটাতে হচ্ছে। তার ঢাক পেটানোর জন্য কেউ পাশে নেই তার। পৌঁছায়নি আমি বলবো না, যতটা চেয়েছিল ততটা পৌঁছায়নি। উনি ঠিক প্রপার সৈনিক হতে পারেননি, তাই ওনাকে দুচ্ছাই করা হয়েছিল। আর কেউ হয়তো প্রপার সৈনিক হতে পেরেছিল, তাই তার জন্য দিল্লিতে জেলে গিয়েও তার সঙ্গে দেখা করা হয়েছে। মমতা ব্যানার্জি সবসময় বলেন যে তিনি এই দুর্নীতির ব্যাপারে কিচ্ছু জানতেন না, তিনি সততার প্রতীক। কিন্তু একটা মানুষ যে রাজ্যের মুখ্যমন্ত্রী, আবার সে তৃণমূল কংগ্রেস এই দল যারা দুর্নীতি করলো তার সুপ্রিমো, এই দুটো একসাথে হওয়ার পরও কি করে সে কিচ্ছু না জানতে পারে? এটা কি আদেও সম্ভব? দেখুন, আমি যদি প্রথম কথা ধরি যে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার মন্ত্রী চুরি করেছেন, উনি কিছু জানতেন না, যদি এটা সত্যি ধরে নিই, তাহলে যেই দিন উনি এই কথাটা বলেছেন, এই কথাটা বলার পরক্ষণে ওনার যেটা করা উচিত, চিফ মিনিস্টারের পদ থেকে ওনার রিজাইন করা উচিত। কারণ ওনার নৈতিক কোনো অধিকার নেই যে ওনার মন্ত্রিসভায় একজন চুরি করছে উনি জানতেন না, তার মানে ওনার কোয়ালিটি নেই কোনো মুখ্যমন্ত্রী, যোগ্যতা নেই ওনার রেজিগনেশন দেওয়া, এটা যদি সত্যি হয়। আর আরেকটা বিষয় হলো, আপনাকে আমি একটা কথা বলছি, এটা তৃণমূল কংগ্রেস আগে যেটা বললাম, এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। কোম্পানির ওপরে বসে আছেন হলো মমতা বন্দ্যোপাধ্যায়। কোম্পানি কিভাবে চলবে একটা জিনিসও, মানে কোম্পানি ডান দিকে যাবে না বাদিকে যাবে না সোজা যাবে, মমতা ব্যানার্জি ছাড়া শোনে না, হয় না। আর এখানে এত এত টাকা যাচ্ছে, এত এত লোকের চাকরি পেয়ে যাচ্ছে, ফিন্যান্সে উনি সই করছেন, উনি জানেন না? উনি তো অর্থমন্ত্রী, ওনার তো জানা উচিত যে অনুমোদিত সিট 10টা, চাকরি করছে 15 জন, কি করে? তাদের স্যালারি দিচ্ছে তো, তাদের তো অনুমোদন দিচ্ছে ফিন্যান্স ডিপার্টমেন্ট, ওনার পারমিশন ছাড়া দিচ্ছে কি করে? তাই উনি যে জানেন না, এটা হলো ওনার একটা বক্তব্য,
এইটাকে বজায় রাখার জন্য উনি হলো সততার প্রতীক। কিন্তু দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ এটা জানে যে তৃণমূল কংগ্রেসে একটা পাতাও ওনার পারমিশন ছাড়া নড়ে না। তাই এই যে কথাগুলো, এগুলো হলো লোককে ভুল বোঝানো। এবং দুর্ভাগ্য হলো এখনো পশ্চিমবঙ্গের কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে যে না, এটাই হয়তো সত্যি, অন্যরা চোর, মমতা ব্যানার্জি সৎ। এই দুর্নীতি ঢাকার জন্য পিসি ভাইপোর সরকার আর কি কি প্রাণপাত করতে পারে বলে মনে হয়? প্রথমে তারা এই চাল আর কাপড়কে আলাদা করতে চাইলো না কিছুতেই, পুরো যোগ্য অযোগ্য এই তালিকা ঘেঁটে দিতে চাইলো। তারপরে যখন সুপ্রিম কোর্ট হাইকোর্টের চাপ পড়লো, তখন ওএমআর শিট জ্বালিয়ে দিল, তখন বাধ্য হয়ে ওএমআর শিট ডিস্ট্রয় করে দিল। তারপরে এমন কাজ করলো, যখন দেখা গেল যে সুপ্রিম কোর্ট বলছে যে ন্যায্যদের তালিকা বার করতে হবে, সেখানে সেই ন্যায্য অন্যায্যর নাম বলতে হবে, সে অন্যায্যর তালিকা বার করে তারপরে আবার বলতে থাকলো এসএসসি যে না, এই তালিকায় যে এখানেই যে সব অন্যায্য আছে সেটা বলতে পারবো না, এই তালিকায় যে শুধু দুর্নীতিগ্রস্ত মানুষ আছে এটা কিন্তু আমরা দৃঢ়ভাবে বলতে পারবো না। হতেই পারে এর বাইরেও দুর্নীতিগ্রস্ত মানুষ আছে। এই কাণ্ড কারখানাগুলো কেন করতে থাকলো? দেখুন, কালকেই এই দুর্নীতি, এসএসসি রিলেটেড দুর্নীতির একটি মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল। সুপ্রিম কোর্ট রাজ্যের আর এসএসসির উদ্দেশ্যে বলেছে যে আপনারা চেষ্টাই করছেন হলো যেভাবেই হোক দাগিদের বাঁচানো, দাগিদের চাকরিতে ঢুকিয়ে দেওয়া, চাকরি পাইয়ে দেওয়ার, কিন্তু আমরা এর নজর রাখছি, আমরা এটা হতে দেব না। আপনারা কিন্তু এবারের ফল ভুগবেন। এটা আজকে প্রমাণিত। সুপ্রিম কোর্টে একবার না বারবার বলছে, এটা কিন্তু সুদীপ্ত দাশগুপ্ত, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা আপনি কেউ বলছেন, এটা সুপ্রিম কোর্ট বলছে যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন দাগিদের বাঁচানোর চেষ্টা করছে, দাগিদের যে দুর্নীতি হয়েছে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, যাতে করে দাগিরা টাকা ফেরত না দিতে হয় দাগিদের, তার চেষ্টা করছে। দেখুন, একটা জিনিস আমি বলবো, তৃণমূল কংগ্রেস আর কিছু করুক না করুক, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী তৃণমূল কংগ্রেস কিন্তু একদম সঠিক কাজ করছে। কেন? আপনি যদি ধরুন, আপনার থেকে আমি যদি কিছু কিনি, আপনার একটা রেসপন্সিবিলিটি থাকছে, আপনি আমাকে গ্যারান্টি দিচ্ছেন বা ওয়ারেন্টি দিচ্ছেন যে আপনি আমাকে সার্ভিসটা দেবেন, এবং আমার যদি জিনিসটা খারাপ হয়ে যায় আমি আপনার কাছে যাব, আপনি কিন্তু আমাকে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী সে সার্ভিস দিতে বাধ্য, না হলে আমি কিন্তু কনজিউমার প্রোটেকশনে কেস করবো। তৃণমূল এই জায়গাটা সঠিক কাজ করেছে যে তৃণমূলের এগেনস্টে কেউ কনজিউমার প্রোটেকশনে গিয়ে মামলা করতে পারবে না যে উনারা সার্ভিস দেয়নি, কারণ দাগিদের থেকে টাকা নিয়েছে, সেই টাকাটা যাতে ফেরত দিতে না হয়, তাই দাগিদের পক্ষে বাঁচানোর জন্য যা যা করণীয় তারা কিন্তু করছে। সার্ভিস ডেফিসিয়েন্সি কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়নি, এবং কনফার্ম আমি বলছি, যদি কোনো দাগি গিয়ে কনজিউমার প্রোটেকশনে মামলা করে, তৃণমূল কিন্তু জিতবে। অযোগ্যদের নাম পুরোপুরি বার করতে চায় না কেন? যারা অযোগ্য, যারা দুর্নীতিগ্রস্তভাবে এই চাকরিটা পেয়েছে, তাদের থেকে এই সরকার টাকা খেয়েছে এবং টাকা খেয়ে চাকরি দিয়েছে বলে তারা পরে পিঠে চামড়া গোটাতে পারে বলে তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে কি তৃণমূল কংগ্রেস, যে দেখো শুধু তোমাদের চাকরিটাই যাচ্ছে না, তোমাদের চাকরি বাঁচানোর জন্য আমরা সবাইয়ের চাকরি 12টা বাজিয়ে দিচ্ছি, যাতে শুধু তারা না খেপে যায়। এই জন্যই কি তৃণমূল কংগ্রেসের এই ফন্দি? দেখুন, পিঠের চামড়া গোটাবে, কিছুদিন ওয়েট করুন। কেন বলছি? এবার যোগ্যদের চাকরিটা কেন গেল? কারণ তৃণমূল চেষ্টা করেছিল যে দাগিদের বাঁচাতে হবে। আমার টার্গেট হলো দাগিদের বাঁচাতে হবে। কি করে বাঁচাতে হবে? যে দাগিদের যদি আমি যোগ্যদের মধ্যে ঢুকিয়ে দিই, এবার যোগ্যরা গিয়ে কোর্টে লড়াই করে বলবে আমরা কি অন্যায় করেছি, হুজুর আমাদেরটা দেখুন, আমরা তো টাকা নিইনি। কিন্তু এই দাগি কে যোগ্য, বাঁচবে কে? তৃণমূল চেষ্টা করেছিল বা এই সরকার এসএসসি চেষ্টা করেছিল এইভাবে কোর্টকে বলা যে বাছাই করা সম্ভব না, আপনি পুরোটাই ছেড়ে দিন। কিন্তু কোর্ট বললো না, এতটা দুর্নীতি হয়েছে, আমি এখন বাছাই করা সম্ভব না, আমি পুরোটাই বাতিল করে দিচ্ছি। তৃণমূল চেয়েছিল এই যোগ্যদের আর অযোগ্যদের একসঙ্গে মিক্স করে যাতে পুরোটা বেঁচে যায়, এটা ওদের হিতে বিপরীত হলো। এবার কেন বললাম চামড়াটা গোটাবে? অর্ডার দিয়েছে যারা যারা দাগি তাদের তালিকা বার করতে হবে। আজ বার করছে না, কাল বার করবে, বার তাদের করতেই হবে, এবং বার করার পর তাদের প্রত্যেককে 12% সুদে টাকা ফেরত দিতে হবে। এবার এই দাগিরা যাদের টাকা দিয়েছিল টাকা পাবে কোথা থেকে? দাগিদের যাদের টাকা দিতে হয় থেকে ফেরত নিতে হবে। এবার তাদের বাড়িতে যাবে যে টাকা ফেরত দাও, আমি টাকাটা জমা দেবো। আর যদি সে টাকা ফেরত না দেয়,
টাকা কি করে ফেরত দিতে হয় লোকেরা জানে। আবার নতুন পরীক্ষা নেওয়ার এই প্রক্রিয়া, যেটা কোর্টের চাপে নিতে বাধ্য হচ্ছে যে আবার তাকে নিয়োগের জন্য পরীক্ষা নিতে হবে, সেখানেও যাতে কোনো এরকম অনিয়ম বেনিয়ম করা যায়, তার জন্যে হঠাৎ করে যারা বঞ্চিত হয়েছিল তাদের সাথে যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের একসাথে পরীক্ষা নেওয়া হলো। এর ফলে এই পরীক্ষা প্রক্রিয়াটাও পুরো ঘেঁটে যাওয়ার পথে, কারণ যারা বঞ্চিত হয়েছে তাদেরকে 10 নম্বর করে এক্সট্রা দেবে বলে ঠিক করা হয়েছে। তাতে স্বাভাবিক যারা নতুন পরীক্ষা দিচ্ছে তারা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলে তারা পিছিয়ে থাকবে। তো এখানেও একটা জটিলতা তৈরি হলো। এটাই কি সরকারের করার উদ্দেশ্য ছিল? দেখুন, প্রথম প্ল্যানটা হলো পশ্চিমবঙ্গে এই সরকার চায় না কোনো নিয়োগ হোক। নিয়োগ হলেই তো টাকা দিতে হবে, টাকা কোথা থেকে পাবে? মাইনে দিতে হবে, তো মাইনে কোথা থেকে দেবে? তারা এমন এমন কাজ করে যে জানে এই সব কাজ করলে আদালতে মামলা হবে, আদালত হস্তক্ষেপ করবে, নয় বাতিল করে দেবে বা স্থগিতাদেশ দেবে। সরকারের কাছে একটা অজুহাত এসে যাবে, দেখুন আমরা চেষ্টা করেছি, কোর্ট আটকে দিয়েছে। চায় না যে নিয়োগ হোক। কেন? প্রথম হাইকোর্ট কি বলেছিল যে আপনারা 2016 ক্যান্ডিডেটদের ওপর নতুন নিয়োগ করুন। তারা কি করলো? 16 ক্যান্ডিডেট কেউ নিল, নতুন যারা ক্যান্ডিডেট তাদের কেউ নিল। সুপ্রিম কোর্ট দুদিন আগে বলল আমরা আপনাকে বলেছি 16কে দিয়ে করতে, আপনি ফ্রেশারদের ঢুকিয়ে গন্ডগোলটা পাকিয়েছেন, এর জন্য আপনি রেসপন্স। সুপ্রিম কোর্ট ওপেনলি বললো কিন্তু কমিশনকে। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো যারা আজকে নতুন ক্যান্ডিডেট তাদের সঙ্গে যারা 16 ক্যান্ডিডেট তাদের মধ্যে একটা আমি ঝামেলা সৃষ্টি করব, মামলা হবে, নিয়োগটা আটকে যাবে। আর এমনভাবে করলো, আপনি এটা ভেবে দেখুন, আপনি যদি আজকে একটা পরীক্ষা দেন, আপনি রিটেন পরীক্ষা হচ্ছে 60, যেটা আপনার কন্ট্রোলে, আপনি 60-এ 60 পেলেন। একাডেমিক মানে আপনার মাধ্যমিক গ্র্যাজুয়েশনের নম্বরের বেসিসে আপনাকে একটা নম্বর দেওয়া হবে, তার ভিত্তি হলো 10, আপনি সেখানেও 10-এ 10 পেলেন, যেটা আপনার হাতে। এরপরে আপনি কি করছেন? ইন্টারভিউতে ডাকার আগে টিচিং এক্সপিরিয়েন্সের একটা 10 নম্বর ঢুকিয়ে দিলেন। তাতে কি হচ্ছে? যে ফ্রেশ ক্যান্ডিডেট 70-এ 70 পেল, সে 80-তে 0 পেয়ে গেল, 10-এ 0 পেয়ে গেল, সে ইন্টারভিউতে সুযোগই পেল না। এটা ইচ্ছাকৃত করা হলো, কারণ আমি এই যে যেটা করলে জানে এই নিয়ে মামলা হবেই, মামলা হলে কোর্ট যদি হস্তক্ষেপ করে নিয়োগটা আটকে যাবে, উনি গিয়ে বলতে পারবেন দেখুন আমি চেষ্টা করেছি, কোর্ট নিয়োগ আটকে দিয়েছে, আমি কি করব, আমার কি করণীয়। তাই দেখুন, আমরা ক্রিমিনালে একটা কথা বলি মেনস্ট্রিয়া, মানে ইন্টেনশন অফ মাইন্ডের আমি ভাবছি কি, সেরকমই এই ক্রিমিনাল মাইন্ড নিয়ে হলো এই সরকারের। তারা চাই না নিয়োগটাও, তাদের মাথাটার মস্তিষ্কর চিন্তাধারাটাই হলো কিভাবে নিয়োগটা, কি করলে নিয়োগটা আটকে যাবে, যাতে করে কোর্ট একটা হস্তক্ষেপ করবে, আমি বলতে পারো ভাই আমি নিয়োগ দেওয়ার চেষ্টা করেছি, কোর্ট আটকে দিয়েছে, আমার কি কাজ। এই সরকার ন্যায্য চাকরি মানুষকে দিতে চায় না কি কারণে মনে হয় তোমার? মানে এরম কি দুটো কোনো কারণ আছে? যে প্রথমত হচ্ছে তারা চায় যে যদি ন্যায্য চাকরি দিতে হয় তাদের তো বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিতে হবে, তাদেরকে মাইনে দিতে হবে, তো সেই টাকাগুলো সরকার এই খাতে খরচা করতে চায় না। তারা যেমন ডিএ দিতে চায় না, তারা যেমন যে কোনো বিভাগে কোনো ঠিকঠাক স্থায়ী নিয়োগ করতে চায় না, কোনো সরকারি বিভাগে কোনো নিয়োগ হয় না, কারণ তাদের তো একটা সরকারি নিয়মে একটা তাদেরকে মাইনে দিতে হবে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা ফেসিলিটি দিতে হবে। সরকার চায় সেই টাকাটা বাঁচিয়ে সেই টাকাটা তারা দান খয়রাতি করবে, খেলা মেলা চালিয়ে গিয়ে টাকাগুলো লুটিয়ে দিয়ে বিভিন্ন মানুষের ভোট কিনবে। এই যে মানুষের আনুগত্য কেনার জন্যই, টাকা লোটানোর জন্যই কি সরকার তার বিভিন্ন রকম সরকারি প্রকল্প এরকম থামিয়ে রাখতে চায়? দেখুন, একটা জিনিস বলছি, আমি অন্য স্তরে না আগে আমি এই এক্সাম্পল মানে উত্তরটা আপনাকে আমি দেবো পুরো শিক্ষক নিয়োগ নিয়ে। শিক্ষক নিয়োগ কখন করতে হবে? যখন ছাত্র থাকবে, ছাত্রর অনুপাত হিসেবে শিক্ষক নিয়োগ হবে, যখন সরকারি স্কুল থাকবে। এই যে আমরা এটা ভাবছি না যে শুধুই কি তৃণমূল কংগ্রেস টাকা নেওয়ার জন্য, দুর্নীতি করার জন্য এই শিক্ষক নিয়োগেরটা বেছে নিল, সেটা ভাবলে কিন্তু খুব ভুল হবে। টার্গেটটা হলো সরকারি স্কুল বন্ধ করে দিতে হবে। দেখুন, আপনি 10 বছর বা 15 বছর আগে আপনি 10টা বাড়ির মধ্যে 7টা বাড়ির লোকজন বলবে যে আমি আমার ছেলেকে আমি লোকাল ভালো বাংলা মিডিয়াম সরকারি স্কুলে ভর্তি করাবো। এখন আপনি দেখবেন 10টার মধ্যে 10 জনই বলবে না সরকারি স্কুলে যাব না, কারণ দুর্নীতি করে শিক্ষকরা। এতে কি হবে? সরকারি স্কুলের যে ছাত্র ভর্তি হওয়ার যে ভর্তি কম হবে, ভর্তি কম হলে কি হবে? একটা স্কুল চলবে না, দুদিন পরে উঠে যাবে, শুধু শিক্ষক আছে ছাত্র নেই, শিক্ষককে অন্য স্কুলে ট্রান্সফার করে স্কুলটা উঠে গেল।
এই যত স্কুল উঠে যাবে তত কিন্তু প্রাইভেট স্কুল গজাবে, তত কিন্তু যারা প্রকৃত যাদের শিক্ষাটা দরকার, মার্জিনাল সেকশন অফ দি সোসাইটি, তারা কিন্তু শিক্ষাটা পাবে না। এটাও কিন্তু ওয়ান অফ দ্য টার্গেট, যে আমি লোককে অশিক্ষিত রাখবো। আমি লোককে যত অশিক্ষিত রাখবো তত কিন্তু আমি আমার দুর্নীতি করতে পারবো, আমি লোককে ধর্ম নিয়ে সুড়সুড়ি দিতে পারবো, আর আমার যে কাজ করার সে কাজ আমি করবো না, এবং আমার সে প্রতিবাদ করার মতন কোনো লোক থাকবে না। কারণ সে বেঁচে থাকবে হলো ধর্ম নিয়ে, কারণ তার পেটে বিদ্যা থাকবে না, সে জানবে না কোনটা ভালো কোনটা বাজে। এটাও কিন্তু একটা মেন রিজন যে আমি কেন এই সরকার শিক্ষক নিয়োগে দুর্নীতিটা বেছে নিল। অন্য জায়গাতেও করছে, কিন্তু এই ব্যাপক দুর্নীতি শিক্ষক নিয়োগে বেছে নেওয়ার অন্যতম কারণই হলো সরকারি স্কুল বন্ধ করো, প্রাইভেট স্কুল গজিয়ে ওঠো, সমাজকে অশিক্ষিত করে রাখো। তোমার কথা একটা জিনিস উঠে এলো যে কোনো জায়গায় যে এরকম পার্মানেন্ট নিয়োগ করতে চায় না। হ্যাঁ, এই সরকারের মূল এজেন্ডাই হচ্ছে সব দপ্তরে সব বিভাগে সিভিক নিয়োগ করতে, সব কিছু সিভিক হিসাবে নিয়োগ হবে, মানে সব কিছু টেম্পোরারি, পার্মানেন্ট কিছুই হবে না। এই সিভিক পন্থা নিয়ে চলা, এই সিভিক নিয়োগের আসল উদ্দেশ্য কি? দেখুন, আপনি যদি একটা সরকারি কোনো লোককে নিয়োগ করেন, তাকে কিন্তু আপনাকে সরকারি স্কেলে মাইনে দিতে হবে। সেই টাকাটা যদি 40,000 হয়, আর আপনি যদি কোনো টেম্পোরারি সিভিক কাউকে করেন, তার দুটো অ্যাডভান্টেজ: মাইনেটা কম দিতে হবে, আর আপনার কথায় তাকে আপনি নাচাতে পারবেন, কারণ তাকে ভয়টা দেখাতে পারবেন এই কথাটা না শুনলে কিন্তু তোমার চাকরিটা আমি বাতিল করবো, যেটা সরকারি পার্মানেন্টের ক্ষেত্রে আপনি পারবেন না। আর যে টাকাটা বেঁচে যাচ্ছে সেই টাকাটা কোথায় ইনভেস্ট হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে, ইনভেস্ট হচ্ছে পুজো কমিটিতে, এবং তাতে গিয়ে কি হচ্ছে, উনি ভোটটা পাচ্ছেন, ভোটে উনি জিতে যাচ্ছেন, আর সমাজটা রসাতলে যাচ্ছে। সরকারি স্কুল যে এরকম উঠে যাচ্ছে বা কমে যাচ্ছে বলছো, এর পেছনে মেন কারণ কি? সরকারি স্কুল চালাতে গেলে সরকারকে নিজেকে খরচা করতে হয়, নিজের কোষাগার থেকে অর্থ খরচা করে মানুষকে, মানে গরিব মানুষের সন্তানকে শিক্ষা লাভ করতে পারে এই ব্যবস্থা করতে হয়। সরকারের হয়তো এই উদ্দেশ্যই নেই, সরকার হয়তো চায় এই সরকারি স্কুল উঠে যাক, কারণ তার পয়সা এতে কম খরচা হোক, আর তার জায়গায় বেসরকারি স্কুল হলে সেখান থেকে সরকার আবার কিছু টাকা কামাতে পারবে। হয়তো বেসরকারি স্কুলকে বিভিন্ন রকম অনুমোদন দিলে সেখান থেকেও কিছু ইনকাম হবে। এটাই কি উদ্দেশ্য সরকারি স্কুল তুলে দিয়ে বেসরকারি স্কুলকে এত রমরমা করে রাজ্যে চালানোর জন্য? অবশ্যই। দেখুন, আমি সরকারি স্কুল তুলে দিয়ে বেসরকারি স্কুল যে আসছে, আমি কেন আনছি? আমি যদি কিছু না পাই, সরকার তো এমনি এমনি বেসরকারি স্কুল আনবে না। এই যে পাড়ায় পাড়ায়, আমার ধরুন 80s জন্ম, আপনার 90s জন্ম, তখনও দেখবেন পাড়ায় পাড়ায় এখন একটা বড় এলাকায়, আগে হয়তো সারা কলকাতায় 10টা বেসরকারি স্কুল ছিল, এখন আপনি দেখবেন একটা পাড়াতেই 5টা বেসরকারি স্কুল। নিশ্চয়ই এই সরকারি স্কুলগুলো উঠছে, চলছে, ছাত্র ভর্তি হচ্ছে, তার বদলে 4টে সরকারি স্কুল উঠে যাচ্ছে এই বেসরকারি স্কুলের জন্য। সরকার যদি কিছু না পায়, এমনি এমনি তো পারমিশন সবাইকে এনওসি দেবে না। যে কোর্টে তোমরা এরকমভাবে লড়ছো যে কোনো দুর্নীতির বিরুদ্ধে, মানে এই যে তৃণমূল সরকার, মামাটি সরকার, মমতা ব্যানার্জি সরকারের যে কোনো দুর্নীতির বিরুদ্ধে সবসময় তোমাদের দেখতে পাওয়া যায় তোমরা রুখে দাঁড়াচ্ছ, কিন্তু এই লড়াইটাই রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে না কেন? বামপন্থী আদর্শে বিশ্বাসী মানুষজন রাস্তায় নামছে না কেন? এত দুর্নীতি হওয়ার পরও রাস্তায় নেমে প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল করছে না কেন? এইগুলো না করলে কি মানুষের মনের মধ্যে দাগ কাটতে আদৌ পারবে? দেখুন, আমরা যে প্রফেশনে আছি, আমাদের প্রফেশনে আমরা প্রচার করতে পারি না। আমাদের কাছে কোনো যদি লোক এসে বলে যে আমার এই অসুবিধা হয়েছে, আমার এই চাকরি পাওয়া উচিত ছিল, আমাকে চাকরি দেওয়া হয়নি, আমরা তার জন্য কোর্টে মামলা করব, কোর্ট রায় দেবে, চাকরি হয়েছে। আমার যা বক্তব্য, থ্রু কোর্ট আমি বলবো সে চাকরি পেয়ে গেল ওখানেই। আমি কিন্তু আইনত এটা প্রচার করতে পারি না, দেখুন আমি এই 10টা লোককে চাকরি দিলাম। যাদের জানার তারা জানবে। আপনাকে আমি বলছি, শুনুন, 2009 সালের প্রাইমারি মামলা আমি, বিকাশ ভট্টাচার্য 2019 সালে সুপ্রিম কোর্টে লড়ে চাকরি পেয়েছে, এবং সেই ফিগারটা হলো 6 থেকে 7,000। শুধু ওই একটা আপনাকে এক্সাম্পল দিলাম। প্রাইমারিতে মামলা করে কম করে 15,000 লোক চাকরি পেয়েছে। কে মামলা করেছে? বিকাশ ভট্টাচার্য। আমরা এর প্রচারের দরকার হয় না। আর আমরা প্রচার করবো কি? আমাদের কাছে লোক এসছে, আমরা তাকে আমাদের সাধ্য মতন তাকে যেরকমভাবে সাহায্য করা যায় সেই ধরনের সাহায্য করেছি। এটাই হলো আমাদের স্যাটিসফ্যাকশন। আমরা দেখুন, কোর্টে কিন্তু একটা ভুল হচ্ছে, কোর্টে কিন্তু আমরা কেউ রাজনীতি করছি না, বা কোর্টে কিন্তু বিকাশ ভট্টাচার্য
মামলা করছে না বা সুদীপ্ত দাশগুপ্ত মামলা করছে না। কোর্টে যে আমরা যে এত বলছি যে মামলাবাজ বিকাশ, মামলাবাজ সুদীপ্ত যে বলছে, কেউ না কেউ কিন্তু ডিপ্রাইভড হয়ে আমাদের কাছে আসছে বলেই কিন্তু তার বক্তব্যটাই কিন্তু আমরা কোর্টে তুলে ধরছি। আমার বক্তব্য বা বিকাশ ভট্টাচার্যের বক্তব্য কিন্তু আমরা কোর্টে তুলে ধরছি না, আমরা কিন্তু যে মামলা করতে আসছে সেই মামলাকারীর বক্তব্যটা কোর্টে তুলে ধরছি। তাই এখানে আমাদের যা বক্তব্য, আমাদের তো নিজস্ব বক্তব্য থাকতে পারে না, আমাদের নিজস্ব রাজনৈতিক বক্তব্য অন্য বিষয়, কিন্তু কোর্টে আমরা যেটা বলছি সেটা কিন্তু মামলাকারীর বক্তব্য বলছি লিখিত আকারে, সেটা কোর্টে জানাচ্ছি, এটাই। এর বাইরে আর প্রচারের দরকারও নেই, আর আমরা প্রচার করতেও পারি না। বিগত বছরগুলোতে দেখতে পাওয়া গেছে মমতার সততার সরকার যত না মানুষকে চাকরি দিয়েছে, তার থেকে বেশি চাকরি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তোমরা আইনি লড়াই লড়ে মানুষকে দিয়েছো। মমতা ব্যানার্জির সরকার মানুষকে চাকরি দেওয়ার জায়গায় উল্টে মানুষের চাকরি খেয়ে নিল এবং এই চাকরি বিক্রি করলো। তার জায়গায় তোমরা আইনি লড়াই লড়ে বহু মানুষকে তার হকের চাকরি তুলে দিলে। তো সেই প্রচারগুলো তোমরা করো না কেন? এই প্রচারগুলো না করলে তো মানুষ জানতে পারবে না আদতে মানুষের জন্য লড়ছে কারা আর মানুষের ক্ষতি করছে কারা। দেখুন, এইটা উত্তর দিতে পারবে হলো সঠিকভাবে রাজনৈতিক দল, যে কেন তারা এত বড় দুর্নীতি হচ্ছে, এত চুরি হচ্ছে, সেটা নিয়ে কেন প্রকৃতভাবে রাস্তায় নেমে আন্দোলন করতে পারছে না। সেই উত্তরটা কিন্তু আজকে আমার পক্ষে দেওয়ার সম্ভব না, এই জন্য কারণ সেই রাজনৈতিক দল, সে যেই কোনো রাজনৈতিক দলই হোক না কেন, এই যে এটা ঘটনা যে আমরা বামপন্থী আইনজীবীরা কিন্তু এই আন্দোলন কোর্টে মামলা করছি, তারপরে রাস্তার আন্দোলনটা রাজনৈতিক দল কেন করছে না সেটা রাজনৈতিক দলের মুখপাত্র যারা, তারা বেটার বলতে পারবে তাদের কি চিন্তাধারা। আমাদের কাছে মামলা নিয়ে আসছে, আমরা মামলা করছি, এটাই হলো আমাদের কাজ। তোমার তাহলে ফাইনালি কি করে মনে হয় যে এই তৃণমূল সরকারকে বিদায় জানানো, এই তৃণমূল সরকারের বিদায় ঘণ্টা বাজানোর জন্য কি কি করণীয়? এই তৃণমূল কংগ্রেস দিনের পর দিন এরকম দুর্নীতি করে যাবে, তারপরেও বহাল তবিয়তে টিকে থাকবে। এই ব্যাপারটা এবার বন্ধ করার জন্য সাধারণ জনগণকে বা বিরোধীদের কি করা উচিত? সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি মনে করি, 2011 সালের পর থেকে পশ্চিমবঙ্গে একটা ভোটও সঠিকভাবে ভোট হয়নি। ভোট যদি সঠিকভাবে হয়, সত্যি সত্যি যদি নির্বাচন কমিশন একদম নিরপেক্ষভাবে ভোট পরিচালনা করতে পারে, তাহলে আমি নিশ্চিত প্রথম যে তৃণমূল কংগ্রেস থাকবে না। এটা হলো প্রথম, যদি সত্যিকারের মানুষের ভোট দিতে পারে। এক, দ্বিতীয়ত মানুষকে একটা জিনিস ভাবতে হবে যে দেখুন, আজকে আমি ভাতা পাচ্ছি ভালো কথা, কিন্তু আমার ভাতা আপনাকে নিতেই পারেন 1000 টাকা, কেন আপনি 5000 টাকাও ভাতা দেওয়া উচিত। আপনার যদি আপনি যদি যোগ্য হন 5000 টাকাও ভাতা পাবেন, কিন্তু আপনাকে এটা ভাবতে হবে আপনার বাড়ির ছেলে মেয়েটা শুধু কিন্তু এই ভাতা নিয়ে সারা জীবন চালাতে পারবে না, তাকে কিন্তু তার কিন্তু একটা চাকরির দরকার। এই জিনিসটা যেদিন পশ্চিমবঙ্গের মানুষ বুঝবে, যে হয়তো মানুষ ভাবতে পারে যে দুর্নীতি হচ্ছে, টাকা নিচ্ছে, কাজটা তো করে দিচ্ছে, কিন্তু এই টাকাটা নিতে নিতে আজকে এমন জায়গায় চলে যাবে, তার এফেক্ট কিন্তু আমাদের সবার দৈনন্দিন জীবনে হচ্ছে। এই যে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, যারা প্রতিদিন ধরুন বাজার করে, দেখবেন জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে। তার অন্যতম একটা কারণ কিন্তু যেসব ট্রাকে বা লরিতে জিনিসপত্র নিয়ে আসা হয়, তাদের আটকে যে টাকা নেওয়া হয়, তার জন্য কিন্তু তারা যে দাম বাড়াচ্ছে ওই টাকাটা ধরেই তারা বাড়াচ্ছে, কেউ তার নিজের পকেট থেকে দেবে না। এটা কিন্তু এই দুর্নীতিটা কিন্তু দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত আমাদেরই এসে এফেক্ট করছে। এইটা মানুষকে বুঝতে হবে, এবং যদি নির্ভয়ে ভোট দিতে পারে, সত্যিকারের নিজের ভোট নিজে দিতে পারে, তাহলে আমার বিশ্বাস যে 26-এ তৃণমূল থাকবে। সুদীপ্ত দা, আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আমন্ত্রণে তুমি সাড়া দিয়েছো, তার জন্য আমরা কৃতজ্ঞ। এবং আমি বা আমাদের তরফ থেকে তোমার কাছে একটাই আবেদন, যে এই সরকারের জন্য যেসব মানুষ বিভিন্নভাবে নিপীড়িত হচ্ছে, যেসব মানুষ তাদের নিজস্ব হক আদায় থেকে বঞ্চিত হচ্ছে, সেই সব মানুষের হক আদায়ের জন্য এরকমই দৃঢ়ভাবে লড়ে যেও, আর প্রতিবাদী মানুষের পাশে এরমভাবে সব সময় দাঁড়িয়ে। দেখুন, এইটা আপনাকে আমি আশ্বস্ত করতে পারি, বা আপনার এটা জানা, যেখানে যদি কেউ কোনো মনে করে যে আমি বঞ্চিত হচ্ছে, আমার ওপর অত্যাচার হচ্ছে, আপনারা আসবেন, আইনত যা যা সাহায্য করা যায় করব।
আর এইটুকুনি নিশ্চিত থাকতে পারেন যে এই শিরদাঁড়াটা বিকোবে না। খুব ভালো থেকো, আবার দেখা হবে। ধন্যবাদ।